শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশে নতুন করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের। দীর্ঘদিন ধরে দেশি বিদেশি বিনিয়োগেও নতুন খরা, নতুন কর্মসংস্থানেও রয়েছে শঙ্কা। এসবের প্রভাবে অর্থনীতির প্রায় সব সূচকেই দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। এই সংকট কাটবে কবে এবং কিভাবে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজকের বিজনেস আওয়ারের আলোচনায়। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। জনাব কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম যে আসলে দেশের সার্বিক যে অর্থনীতির বিভিন্ন সূচক সেগুলো আসলে নিম্নমুখী রয়েছে। বিশেষ করে বিনিয়োগে খরা রয়েছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে না, রপ্তানি কমছে। গত 2-3 মাস ধরে আমরা দেখতাম রপ্তানি নিম্নমুখী রয়েছে। সব কিছু মিলে আসলে যে অর্থনীতির যে ঝুঁকিগুলো তৈরি হচ্ছে তার মধ্যে আবার রয়েছে আপনার রাজনৈতিক অস্থিরতা। এই সব মিলে আসলে কোন দিকে অর্থনীতির অবস্থা, গতি প্রকৃতি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তবে তার আগে একটি আমাদের হাতে প্রতিবেদন আছে, সেটি একটু দেখে নিতে চাই। রাজধানীর পান্থপথে হোসনে আরা বেগমের ভাতের দোকান। খেতে আসেন স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জুলাই আন্দোলনের সময় তার দোকান বন্ধ ছিল প্রায় 2 মাস। এখন আবারও পুরোদমে চলছে বেচাকেনা। তবে ফের দুশ্চিন্তা দানা বেঁধেছে তার মনে। নানামুখী রাজনৈতিক অস্থিরতায় তাই তো হোসনে আরার কপালে চিন্তার ভাঁজ। কারণ রাজপথ গরম হয়ে উঠলে বন্ধ হয়ে যায় তার বেচাকেনা। আবার যদি এরকম কিছু হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হইব। একই শঙ্কায় দিন কাটছে রাজধানীর অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। আমাদের প্রতিদিন আয় করে প্রতিদিন খাইতে হয়, কিন্তু এরপরে আমরা যদি দোকান বন্ধ রাখি তাহলে আমরা খাবো কি করে? লকডাউন শাটডাউন এগুলো আমরা চাই না। চাইলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়। দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক, আমরা যারা ছোটখাটো ব্যবসা করি ব্যবসায়িক পরিস্থিতি ভালো হোক। চলতি বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগের বাধা মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন বড় লক্ষ্য। তবে এসবে খুব বেশি অগ্রগতি নেই। নতুন করে রাজনৈতিক অস্থিরতা চাকরির প্রত্যাশীদেরও ফেলেছে দুশ্চিন্তায়। হচ্ছে প্রাইভেট সেক্টরে অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এই রাজনৈতিক অস্থিরতাটা শুধু বাংলাদেশের চাকরিজীবীদের ক্ষেত্রে না, প্রত্যেকটা সেক্টরে কুলি মজুর থেকে শুরু করে সবার লাইফকে হ্যাম্পার করবে। এখানে যে সরকারি যে নিয়োগগুলো হইতো এগুলো কিন্তু বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে এখন এগুলো হচ্ছে না, আটকে যাচ্ছে। তার হচ্ছে সার্কুলার হচ্ছে না, সার্কুলার হলে দেখা যাচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তো এগুলো কেন হচ্ছে না? এগুলো রাজনৈতিক অস্থিরতার এটার মূল কারণ। অনেক শিল্প কারখানায় ঘুরে দাঁড়াতে পারছে না অর্থের অভাবে, কারণ বিনিয়োগে খরা। সংশ্লিষ্টরা বলছেন অর্থনীতিতে গতি ফেরাতে প্রয়োজন নির্বাচিত সরকার। রাজনৈতিক দলগুলির মধ্যে একটা অনৈক্যের সুর আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আমরা আসলে খুব শঙ্কিত। কোনো ইনভেস্টর কিন্তু আপনি দেখেন এই সময় কিন্তু কোনো ইনভেস্টর কোনোভাবেই আসতে চায় নাই বা চাচ্ছে না। এই পরিস্থিতিটা কাটানোর জন্য একমাত্র রাস্তা হলো রাজনৈতিক দলগুলির মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি হইতে হবে এবং সবাই মিলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। শান্তিপূর্ণভাবে যদি একটা নির্বাচন হয় সেই দিকে আসলে সরকারের মূল মনোযোগটা থাকা উচিত। এবং এই মুহূর্তে আসলে যারা দল রয়েছে নাকি রাজনৈতিক দল যারা ক্ষমতা আসতে চান, তো তাদের মধ্যে এক ধরনের সমঝোতা বা ঐক্য দরকার, যে অন্তত নির্বাচনের আগে যেন কোনো ধরনের নতুন করে সমস্যা তৈরি না হয়। সহিংসতা প্রতিরোধ এবং একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই, মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। প্রতিবেদনটি আমরা দেখে নিলাম। আসলে যেখানে আসলে তুলে আনার চেষ্টা করা হয়েছে যে রাজনৈতিক যে অস্থিরতা এবং সেই বিষয়টি নিয়ে যে একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে মাঝারি ব্যবসায়ী বা আপনাদের মতো যারা বড় শিল্প উদ্যোক্তা সবাই শঙ্কিত। এই অস্থিরতা বা আসলে ব্যবসা বাণিজ্যের কী হয় না হয় এইসব নিয়ে আসলে সবাই কথা বলছিলেন। এই বিষয়টি নিয়ে আসতে চাই আপনার কাছে যে আসলে এই যে রাজনৈতিক অস্থিরতা এটি আপনাদেরকে কতটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্যে অতিক্রান্ত হচ্ছে। তার মধ্যে রাজনৈতিক অস্থিরতার কথা আপনি বললেন, অর্থনৈতিক মন্দাবস্থা, মুদ্রাস্ফীতি এবং সামষ্টিক যে অর্থনৈতিক যে একটা পরিবেশ বা পরিস্থিতি, সেটা বর্তমানে বিনিয়োগের অনুকূল নয়। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আমাদের এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। আমাদের এখন গণতন্ত্রের উত্তরণের জন্যে রাজনৈতিক যে স্থিতিশীলতা, যেটার জন্য একটা নির্বাচন অপরিহার্য হয়ে দেখা দিয়েছে। আমাদের নতুন যারা ইনভেস্টর আর যারা বর্তমানে ব্যবসা করছে, সবার মধ্যেই একটি বিষয় যে রাজনৈতিক স্থিতিশীলতার সাথে অর্থনৈতিক স্থিতিশীলতার একটা সম্পর্ক আছে। তো সেটার জন্যই সবাই অপেক্ষমান। তবে মন্দের মধ্যেও আমরা আশার আলো দেখছি যে রাজনৈতিক যে একটা ধোঁয়াশা, সেটা অনেকটা কেটে যাচ্ছে। আমি মনে করি যে নির্বাচন কেন্দ্রিক যে একটা হতাশা বা একটা অনিশ্চয়তা যেটা আমরা মনে করছিলাম যে আদৌ নির্বাচন হবে কি হবে না, এখন মনে হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে একটা রোডম্যাপ এই অন্তর্বর্তী সরকার দিয়েছে, সেই লক্ষ্যে অনেকেই নির্বাচনমুখী এবং নির্বাচনের মাঠে কিন্তু অনেকে নেমে গিয়েছে। এটা একটা স্বস্তির কারণ আমাদের হতে পারে। আর সামগ্রিক অর্থনৈতিক যে অবস্থা, এটা বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এটা একটা মিশ্র অর্থনীতির প্রভাব বলেই আমরা বিবেচনা করি। এখানে সবসময় আমাদের সব সূচকগুলো ভালো থাকবে এমনটা আমরা আশা করতে পারি না। তো সেই ক্ষেত্রে বর্তমানে আমাদের আসলে যে বিষয়টা সেটা হলো মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, তারপর আপনার বিনিয়োগ কমে যাচ্ছে, কর্মসংস্থান তো আপনি জানেনই সেটা বিনিয়োগের সাথে সম্পর্কিত, সেটাও আমরা কিন্তু আশানুরূপ দেখতে পাচ্ছি না। তারপর বিগত এই আপনার যে 4 মাসের যে আমাদের রপ্তানি, এই রপ্তানিরও কিন্তু একটু ডিক্লাইনিং আমরা দেখতে পাচ্ছি। প্রথম প্রান্তিকে বিশেষ করে জুলাই যে মাসে আমাদের একটু আমাদের রপ্তানিতে আমরা একটু পজিটিভ ছিলাম, কিন্তু তারপরের যে 3 মাসে আমরা ডিক্লাইনিং। তো এই সব কিছু মিলিয়ে আমাদের উপর যে বিদেশের যে আমাদের ক্রেতারা আছে, তাদের কিছুটা আস্থাহীনতা এবং আমাদের সাপ্লাই চেইনটা ঠিকভাবে আমরা মেনটেন করতে পারবো কিনা, এগুলোর কারণে কিন্তু এইবারে আমাদের এই যে দ্বিতীয় প্রান্তিকের অর্ডারটা একটু কম। তো সেই জন্যে আমরা এটার জন্যে আমাদের ট্রেড বডি এবং আমাদের যে উৎপাদনকারী যারা আছে তাদের সাথে আমাদের যে বায়াররা যোগাযোগ রাখছে। আর আরেকটা বিষয় হলো যে আপনি জানেন যে যেটা ট্রাম্প ট্যারিফ আমরা বলি, আমেরিকার যে ট্রাম্প ট্যারিফের জন্য যেই সুবিধাটুকু আমরা পেতে পারতাম বা যেটা আশা আমরা করেছিলাম, সেটার কিন্তু এক্সিকিউশন এখনো হয়নি। যেটা 20% আমাদের ট্যারিফ আমাদেরকে দিয়েছে, অথচ আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের প্রতিযোগী যারা, তাদের ট্যারিফ অনেক বেশি ছিল বলে আমরা মনে করেছিলাম যে এটার হয়তো একটা ইতিবাচক রেজাল্ট আমরা পাবো, কিন্তু সেটারও কিন্তু প্রভাব আমরা এরই মধ্যে কিন্তু লক্ষ্য করছি না। আমেরিকান বায়াররা কিন্তু যেটা আমরা আশা করেছিলাম সেরূপ অর্ডার কিন্তু তারা আমাদের এখানে প্লেস করছে না, বরং তারা নতুনভাবে নেগোসিয়েশন করছে যে তাদের ট্যারিফের একটা শেয়ারিং যাতে আমরা করি। তো সেটা তো আমাদের জন্য মানে ভালো হবে না, সেটা আমরা করতে পারবো না। সেভাবে করলে আমাদের বিজনেস আমরা সাস্টেইন করতে পারবো না। তো সব কিছু মিলিয়ে আমরা একটু ক্রান্তিকাল বা আমাদের একটু এখন একটা মানে খারাপ সময় যাচ্ছে আমি মনে করি। এর সাথে যে আপনারা যেটা বলছিলাম যে রাজনৈতিক অনিশ্চয়তা বা অস্থিরতা যেগুলো এখন দেখা দিচ্ছে, যে বিভিন্ন দাবিও নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে যে নির্বাচনের আগে এটা করতে হবে এরকম দাবি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটে গেছে বা ঘটছে। এই জায়গাগুলোতে যেমন আপনারা যারা বায়ার কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করেন এবং যারা ক্ষুদ্র মাঝারি, তারা কিন্তু যারা হচ্ছে যে ঢাকায় ব্যবসা করে বা বিভিন্ন শহরে ব্যবসা করে, তাদের এরকম রাজনৈতিক যখন অস্থিরতা তৈরি হয় তাদের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এই বিষয়ে আসলে যদি বলতেন যে এটি আসলে আপনার অর্থনীতির জন্য কতটা ঝুঁকি বা ক্ষতির কারণ হতে পারে? সেটা তো আমি প্রথমেই বললাম যে আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করবে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের উত্তরণের একটা সুবন্দোবস্ত যদি হয়, তখন এই হতাশা বা অস্থিরতা আমাদের কেটে যাবে। তো সেটা আমি যেটা বললাম যে এখন তো একটা নির্বাচনমুখী একটা তৎপরতা বা একটা প্রবণতা সব দলগুলোর মধ্যেই এসে গেছে। এখন হয়তো তাদের জোট ভিত্তিক কিছু বিষয় আছে, নির্বাচনে কিভাবে তারা আসন বন্টন করে তারা ভালোভাবে নির্বাচনের মাঠে নামবে, এগুলো নিয়ে কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছে এবং তাদের
মাঠে ঘাটে বা তাদের তৃণমূল পর্যায়ে কর্মীরাও কিন্তু উজ্জীবিত। এটা একটা আশার আলো দেখছি। আপনি যেটা বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে কিছু পয়েন্ট এমনভাবে দাবি দেওয়া নিয়ে এসেছিল, পিআর পদ্ধতি, তারপর আপনি ধরেন গণভোট, এই বিষয়গুলো কিন্তু অনেকটা ফয়সালার পথে, এখন ফয়সালা হয়ে গেছে, আমি পথে বলবো না। এই জন্যে যে সাম্প্রতিককালে আপনার 2-3 দিন আগে প্রধান উপদেষ্টার বক্তব্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছে গণভোট নির্বাচনের দিনই হবে এবং পিআর সিস্টেমটা জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা করা হবে না, সেটা নির্বাচিত প্রতিনিধিরাই উচ্চকক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তো সেই বিষয়গুলো কিন্তু এখন টোটালি চলে গেছে আপনার জাতীয় নির্বাচনের উপরে। জাতীয় নির্বাচনের ভিত্তিক এখন কিন্তু সব ধরনের কর্মকাণ্ড বা সব ধরনের কর্মসূচি কিন্তু এখন ওইদিকেই ধাবিত। তো আশা করা যায় যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো এবং এই সুষ্ঠু নির্বাচন করাটাই বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। যেই ক্ষমতায় আসুক সেটা আমাদের কোনো বিষয় না, কিন্তু আমরা তো ধরেন গত 17 বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট কিভাবে দিতে হয়, স্বাধীনভাবে নিজের ভোট নিজে দেয়া, এই বিষয়টা বা এই সিস্টেমটা তো ভুলে গিয়েছিল। এখন এই যে একটা জোয়ার বা এই যে একটা মানে মানুষের ভিতরে একটা অনুভূতি, একটা উদ্দীপনা, এটা যদি সুষ্ঠুভাবে আসে এবং এটা যদি প্রয়োগ হয়, আমি মনে করি দেশে একটা শান্তি আসবে এবং সেই শান্তির প্রেক্ষিতে বিভিন্ন দলগুলোর মধ্যেও একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসবে এবং ম্যাক্সিমাম দলের পার্টিসিপেশনটা এখানে হবে আশা করব আমরা। তো তার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে ভালোভাবে উত্তরণ ঘটবে, বাংলাদেশের গণতন্ত্র, এবং আমরা আশা করব যে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এই গণতন্ত্রের উত্তরণের সাথে সাথে একটা সুন্দর সুবাতাস বইবে এবং আমাদের অর্থনীতিতে একটা গতি আসবে, কারণ অর্থনীতি থমকে আছে কিন্তু এখন রাজনৈতিক অস্থিরতার কারণে। এমনিতে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কি আপনাদের মধ্যে আছে যে নির্বাচন হবে কি হবে না, বা হচ্ছে নির্বাচনের পরে আসলে কি হবে, যারা ক্ষমতায় আসবে তারা আসলে যে এখন সংকটগুলো চলছে সেগুলোর সমাধান করতে পারবে কিনা? প্রত্যেকটা দলেরই তো একটা ম্যানিফেস্টো আছে, সবাই তো চেষ্টা করবে নির্বাচনকে সামনে রেখে তাদের দলের ম্যানিফেস্টো, তাদের আদর্শ, তাদের কর্মসূচি জনগণকে জানানোর জন্য। তো সেটা তো সবাই এগুচ্ছে, আর নির্বাচন হবে কি হবে না এই যে একটা বিষয় গত 2 মাস আগেও যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। আপনি জানেন যে সরকার প্রধান কিন্তু খুবই আন্তরিক, উনি চাচ্ছেন যে নির্বাচনটা হয়ে যাক, যদি আপনার এই ফেব্রুয়ারিতে তার প্রতিশ্রুত সময়ের মধ্যেই হয় তাহলে সবচেয়ে ভালো, সেটা হওয়ারই সম্ভাবনা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আমাদের যে সামরিক বাহিনী থেকে শুরু করে প্রশাসন, বেসামরিক আমলা বা প্রত্যেকটি স্তরেই কিন্তু এখন নির্বাচন কেন্দ্রিক কিন্তু একটা আলোচনা হচ্ছে। তো এইটাতে বোঝা যাচ্ছে যে নির্বাচন নিয়ে যে সংখ্যাটা আগে একটু প্রবল ছিল সেটা অনেকটা আশাবাদী। আরেকটা বিষয়ে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে আপনাদের নানান ধরনের প্রতিবন্ধকতার তৈরি হয়েছে বা রপ্তানি কিছুটা প্রভাব পড়েছে, কিন্তু এই যে আপনারা তো প্রতিযোগী দেশগুলোর তুলনায় 20% এই যে শুল্ক আমরা যেটা পেলাম সেটি তো তুলনামূলক কম আছে বা তাদের সমপর্যায়ে আছে, তারপরেও কেন রপ্তানি বাড়ছে না বলে মনে করেন? আমি যেটা বললাম যে আপনার যুক্তরাষ্ট্রের যে আমদানিকারকরা তারা তাদের যে 20% যে ট্যারিফ দিয়ে, বাড়তি ট্যারিফ দিয়ে আমাদের কাছ থেকে নিবে, তার আগে আরও 16% বা 16.5%-এর যে একটা নর্মাল ইম্পোর্ট ডিউটি যেটা ছিল সেটা মিলে কিন্তু 20% থাকছে না, সেটা 36 বা 36.5% দিয়ে তাদের নিতে হয়। তো সেটা হলে পরে তাদের যে এন্ড ইউজার, যারা এন্ড ইউজারের উপরে এটার প্রভাব পড়বে, সেখানে যেটা দাম ছিল $20 সেটা এখন $30 সেল করতে হবে, তাদের অলরেডি সেল কমে যাবে। তো সেক্ষেত্রে তারা চাচ্ছে এটাকে আরও কমানো যায় কিনা, বা মানে বায়ার এবং সেলার দুইজনই এটাকে শেয়ারিং করতে পারে কিনা, তাহলে হয়তো তারা এন্ড লেভেলে তাদের যে ফাইনাল যে প্রাইসটা সেটা তারা একটু নেগোশিয়েট করে সেটা একটা পর্যায়ে রাখতে পারে যাতে গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তো সেই জন্যে আমরা যেটা আশা করেছিলাম সেটা কিন্তু ওইভাবে হচ্ছে না। আর আমেরিকান বায়াররা আসলে এখন যেটা চাচ্ছে যে একটা উইন উইন সিচুয়েশন, যে ঠিক আছে তাহলে আমাদের কাছ থেকে তোমরা কিছু কাঁচামাল যদি নিয়ে যাও, নিয়ে গেলে পরে আমরা যদি ফিনিশ প্রোডাক্ট হিসেবে তোমরা এটা আবার আমাদেরকে রপ্তানি করো, তখন ইউএস গভর্নমেন্টের একটা পরোক্ষ একটা নির্দেশনা বা পরোক্ষ একটা ইঙ্গিতও আছে যে তাদের কাঁচামাল ইউজ করে যদি আমরা ওটাকে তাদের দেশে আবার ফিনিশ প্রোডাক্ট হিসেবে রপ্তানি করি, সেক্ষেত্রে এই ট্যারিফ 20 থেকে এটা আরও কমিয়ে দিতে পারে। তো এগুলো আসলে এখনও মানে পুরো পরিষ্কার না।
আলাপ আলোচনার মধ্যেই আছে। তো আমাদের সবচেয়ে বড় বাজার তো যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্রের বাজারে এখনও ওই ট্যারিফের প্রভাবটা আসেনি। ট্যারিফের প্রভাবে যেটা বৃদ্ধি হওয়ার কথা ছিল রপ্তানিটা, সেটা এখনো আসেনি। দেখা যাক সেটা আগামী যে প্রান্তিক, সেই প্রান্তিকে আমরা এটার রেজাল্ট পেতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে জনাব কায়সার, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের প্রভাবে বিকল্প বাজার হিসাবে ইউরোপীয় ইউনিয়নের দিকে ঝুঁকেছে চীন এবং ভারত, এবং তারা সেক্ষেত্রে অনেক রপ্তানি বেড়েছে বলে আমরা জানি, কিন্তু সেখানে আবার বাংলাদেশ পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়ার কারণটি যদি বলতেন কেন? পিছিয়ে পড়ার কারণ তো এটা পরিষ্কার যে আপনারা জানেন যে আমাদের তো কাঁচামাল বা আমাদের মূলধনী যন্ত্রপাতি বা এগুলো তো আমাদের নেই, এটা আপনারা জানেন। আর ভারত আর চীনের তো এগুলো আছে। তো সেক্ষেত্রে তারা তো এক স্টেপ বা 2 স্টেপ এগিয়ে আছে। তো আমরা আমাদের যে যুক্তরাষ্ট্রের বাজারের বাইরে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমাদের আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, এশিয়া প্যাসিফিক অঞ্চলেও আমাদের গুডস যাচ্ছে, সেটা কিন্তু যে কমেছে আমি সেটা বলবো না, সেটা ওইভাবেই আছে। কিন্তু ওইটার মানে বাড়তি যে কোনো একটা অর্জন সেটা এখনো আসছে না। এই জন্য আমাদের তো সবসময় আমি বলে আসতেছি আমাদের কূটনৈতিক অর্থনীতিকে জোরদার করতে হবে, আমাদের বিভিন্ন অঞ্চল ভিত্তিক আমাদের এক্সিবিশনগুলোকে আরও জোরদার করতে হবে, আমাদের ট্রেড ফেয়ারগুলোকে আরও বাড়াতে হবে, মেড ইন বাংলাদেশ ইমেজটাকে আরও ছড়িয়ে দিতে হবে। যেসব অঞ্চলে আমাদের প্রোডাক্টগুলো এখনও নতুন বাজার হিসেবে আমরা ওখানে স্থাপন করতে পারিনি বা আমাদের এস্টাবলিশমেন্টটাকে এগিয়ে নিতে হবে। তো ইউরোপিয়ান ইউনিয়নের যে ক্রেতারা তারা চীনে তো যেই আগে তাদের যে বাজারটা বা তারা সেখান থেকে যেভাবে প্রকিউরমেন্ট করতো আর কি, বেসিক বা কি বলে মিডিয়াম বা হায়ার এন্ডের, তো সেগুলোর কিছু কাজ আবার আমাদের এখানে আসছে। কিন্তু এটাতে আবার শেয়ারিং করছে আবার ইন্ডিয়া, পাকিস্তান বা কম্বোডিয়া, ভিয়েতনাম, তারা শেয়ারিং করছে। তো আমাদের তো আসলে জানেন যে আমাদের একটাই মানে সুবিধাজনক অবস্থানে আমরা আসছি, চিপ লেবার। চিপ লেবারের বিকল্প তো আমাদের অন্য কিছু নাই। আমাদের কাঁচা মাল নেই, আমাদের মূলধনী যন্ত্রপাতি নেই, বা আমাদের লজিস্টিক্স নেই, বা আমাদের ডিপ সি পোর্ট নেই, ইত্যাদি অনেক কিছু তো আমাদের ঘাটতি আছে। তো সেই দিক দিয়ে তো ইন্ডিয়া একটু এগিয়ে থাকবে, চায়না এগিয়ে থাকবে, খুবই স্বাভাবিক। তারপরেও আমরা আমাদের দক্ষতা, উৎপাদনশীলতার কারণে এবং সস্তা শ্রমের কারণে আমরা এখনও টিকে আছি। আমরা লোয়ার এন্ডের প্রোডাক্টে বাংলাদেশের কাছে বা বাংলাদেশে এখনও আমাদের বায়ারদের কাছে এখনও পছন্দের জায়গা হিসেবে আমরা এখনও চিহ্নিত হয়ে আছি। আজকের পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম একটু দেখে নিতে চাই আলোচনার মাঝখানে। আমরা একটু দেখতে চাই আজকের পত্রিকার কয়েকটি প্রধান শিরোনাম। আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস স্ট্যান্ডার্ড তাদের বাংলা ভার্সনে একটি রিপোর্ট করেছে যে রমজান সামনে রেখে 6 নিত্য পণ্যের আমদানি বেড়েছে। আমরা জানি যে রমজান আসন্ন, সেই বিষয়টি নিয়ে তারা এই রিপোর্টটি করেছে এবং কোন কোন পণ্যগুলোর আমদানি বাড়ছে সেটি নিয়ে তারা বিস্তারিত একটি রিপোর্ট করেছে। পরেরটি দেখতে চাই। পরের শিরোনামটি করেছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। তাদের বাংলা ভার্সনে তারা বলছে যে মজুদ গড়তে চাল আমদানির হিড়িক, ব্যয় বেড়েছে 8,133%। এই রিপোর্টটি আমরা দেখলাম ফিনান্সিয়াল এক্সপ্রেসের। পরেরটি দেখতে চাই। পরেরটি রিপোর্ট করেছে সমকাল। তাদের এখানে একটি রিপোর্ট দেখতে পাচ্ছি আমরা, $7 কোটি বিনিয়োগ করবে 2টি বিদেশি কোম্পানি। পরেরটি দেখতে চাই। এরপরে শিরোনামটি করেছে আজকের পত্রিকা। এখানে তাদের শিরোনাম করা হয়েছে যে মুনাফা কমেছে 49% কোম্পানির। তো এই পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম যে এখানে যেই লাস্ট শিরোনামটা আমরা দেখলাম যে 49% কোম্পানির মুনাফা কমেছে, এটি আসলে যদি বলতেন যে আসলে এই মুনাফা কমার কারণ কি, বা কেন আসলে ব্যবসায়ীরা এরকম এখন একটি ক্ষতির মধ্যে আছে? হ্যাঁ, স্বাভাবিক। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরেই, বিশেষ করে গত 5-7 বছর ধরেই আমি যদি বলি, বিগত অর্থ বছরগুলোর সামগ্রিক অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনার একটু নিম্নমুখী প্রবণতার কারণ হলো যে আমাদের ব্যাংকের সামগ্রিক সিচুয়েশন তো ভালো ছিল না। তারপর আপনার ডলার সংকট, আমদানি করতে আপনার আমদানিকারকরা পর্যাপ্ত ডলার পেত না। তো আর অন্যান্য বিষয়ের মধ্যে আপনার বিনিয়োগে আস্থাহীনতা বিদেশিদের, তারপর আপনার মানুষের জীবনযাত্রার যে মান সেটাও কিন্তু আপনার অনেকটা কমে গিয়েছে। আমি বলবো এই সেন্সে যে তার ক্রয় ক্ষমতা কমে গিয়েছে, পারচেজিং অ্যাবিলিটি কমে গিয়েছে। তো সেক্ষেত্রে সে লাভ করবে কোত্থেকে? এই যে পাবলিক লিস্টিং কোম্পানি যেগুলোর কথা বলা হলো, এরা তো নির্ভর করে যে তাদের যে মুনাফা, তাদের যে আর্নিং পার শেয়ারের উপরে তো তারা
পাবলিককে তারা মুনাফা দিবে, সেটা কিন্তু আসলে বাড়ছে না, তারা কমে যাচ্ছে। যাওয়ার কারণে আপনি দেখেন এটা সামগ্রিক প্রভাব কিন্তু শেয়ার মার্কেটে আছে। শেয়ার মার্কেটে বিভিন্ন ভালো ভালো যে আপনার ব্লু চিপস যে কোম্পানিগুলোকে আমরা বলি এ ক্যাটাগরি, সেগুলোরও কিন্তু প্রাইস কিন্তু নিম্নমুখী। কারণ তারা অন্যান্য সময় যেভাবে তারা প্রতি বছর 2বার করে ডিভিডেন্ড দিত বা লাভ দিত, সেটা তাদের সামগ্রিক প্রবৃদ্ধির উপরই সেটা তারা নির্ধারণ করত। কিন্তু এই গত কয়েক বছর ধরে কিন্তু সেটা তারা দিতে পারছে না। তারপরে আমাদের মেগা কতগুলো প্রজেক্টের বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঋণে জর্জরিত হয়ে আছি আমরা। বিশ্বব্যাংক বলেন, IMF বলেন, বা আমাদের যারা উন্নয়ন সহযোগী যারা আছে তাদের ঋণও আমরা সেভাবে পরিশোধ করতে পারিনি। তো সবকিছু মিলে এগুলোর একটা প্রভাব তো দেশীয় কোম্পানিগুলোর উপরে আসবেই, আর সেটা আসার প্রেক্ষিতে সামগ্রিক চিত্র এটা দাঁড়িয়েছে। আমরা আলোচনায় থাকবো, তবে সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আজ আলোচনা করছিলাম অর্থনীতিতে অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তায় ঝুঁকিতে অর্থনীতি বিষয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক অর্থ জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার। আমরা তার সাথে আলোচনা ছিলাম। ডক্টর কায়সার, আমরা আলোচনা করতে চাই, তবে তার আগে এই মুহূর্তে শেয়ার বাজারের আপডেট একটু দেখে নিতে চাই কি রয়েছে। শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখতে চাই। এই মুহূর্তে কি রয়েছে আমরা দেখি যে প্রধান তিনটি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 50 পয়েন্ট বেড়ে মুহূর্তে অবস্থান করছে 4825 পয়েন্টে। ডিএসইএক্স সরিয়াভিত্তিক ইন্ডেক্স সেটি 12 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1012 পয়েন্টে। DS30 ইন্ডেক্স সেটি 15 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1885 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 358 কোটি টাকা। 299টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 46টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 31টি কোম্পানির শেয়ারের দর। আমরা শেয়ার বাজারের আপডেটটি দেখে নিলাম। আরেকটি খবর একটু দেখতে চাই, সেটি একটু দেখে আমরা আলোচনায় ফিরব। দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার প্রতিটি স্বর্ণ মুদ্রা 15,000 টাকা ও রৌপ্য মুদ্রায় 5,500 টাকা দাম বাড়ানো হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এদিন থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রায় বাক্সসহ 15,000 টাকা বাড়িয়ে দাম 1,85,000 টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে, যা এতদিন বিক্রি করা হতো 1,70,000 টাকায়। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়টি হচ্ছে রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতিতে নানামুখী ঝুঁকি। সেটি নিয়ে ডক্টর কায়সার আপনার সাথে আমরা আলোচনা ছিলাম। যে বিষয়টি আপনি বলছিলেন যে বিনিয়োগের নানান ধরনের প্রতিবন্ধকতা বা সংকট রয়েছে, সেটি যদি একটু বলতেন যে কেন বিনিয়োগ বাড়ছে না। আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে লোক কর্মহীন হয়ে পড়ছে, কর্মসংস্থান হারাচ্ছে। আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে বা চাকরি প্রত্যাশীরা বলছে যে চাকরির বাজারে তারা আসলে নানান ধরনের ঝুঁকির মধ্যে দেখছে, তারা চাকরি পাচ্ছে না বা সেখানে নতুন কোনো সার্কুলার আসছে না। এ বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে আবারও। আপনারা জানেন যে বিনিয়োগ বলতে আসলে দুই ধরনের বিনিয়োগকে আমরা বুঝাই। এক হলো দেশীয় বিনিয়োগ, আর একটা হলো বিদেশি বিনিয়োগ, যেটাকে আমরা FDI বলি। তো দেশীয় বিনিয়োগটা সাধারণত সরকারি পর্যায় থেকে এবং বেসরকারি উদ্যোক্তাদের মাঝ থেকেই হয় আর কি। তো সাম্প্রতিককালে দুটো পর্যায়ে কিন্তু আপনার স্থবিরতা বা একটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে আর কি। সেটা হলো যে আপনার সরকারি বিনিয়োগ করতে হলে তো সরকারের উদ্যোগে কিছু আপনার কলকারখানা স্থাপন করতে হবে, আপনার কর্মসংস্থান তৈরি করতে হবে, বা একটা লং টার্ম একটা ভিশনারি পদক্ষেপ নিতে হবে। সেটা কিন্তু আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি না। উপরন্তু সরকারি মালিকানাধীন যে কিছু মিল কলকারখানা আছে,
সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার পথে আছে অনেকেই। যেমন আপনি ধরেন, আপনি যদি জুট মিলগুলোর কথা বলি, সর্বশেষ 19টা জুট মিল ছিল যেটা বিজিএমসির আওতাধীন। সেটা থেকে আপনার আপনার উৎপাদন হতো, যে কাঁচা পাট থেকে ফেব্রিক হতো, সেটা বিদেশে রপ্তানি হতো বা সেটাকে ভ্যালু এডিশন করে বিদেশে রপ্তানি করা যেত। সেখানে অনেক কর্মসংস্থানের বিষয় ছিল। সব কিছু মিলিয়ে সেখানে প্রায় আপনার 5 লক্ষাধিক শ্রমিক কাজ করতো। সেটা কিন্তু বন্ধ হয়ে গেল এবং সেটা কি করা হলো, সরকার একটা নীতিমালা করলো যে এটা বেসরকারি উদ্যোক্তাদেরকে দেওয়া হবে এবং একই পণ্য বেসরকারি উদ্যোক্তারা এটা করে বিদেশে রপ্তানি করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, ওই যে 19টা জুট মিল বেসরকারি লেভেলে যে দেওয়া হলো, সবগুলো সেলও হয়নি। একটা লিজের ভিত্তিতে বেসরকারি উদ্যোক্তাদেরকে দেওয়া হবে, কিন্তু কেউ কেউ নিয়ে সেই পাটকলগুলোতে সে পাটের উৎপাদন না করে সেখানে সে হয়তো একটা ওষুধ কোম্পানির সে একটা এখানে সংরক্ষণাগার করেছে। এখানে উৎপাদন কিন্তু বন্ধ হয়ে গেল। যে একটা অর্থনৈতিক যে একটা চাঙ্গা ভাব, সেটাও কিন্তু নাই। তো এইভাবে সরকারি পরিচালনায় যে মিল ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেগুলো কিন্তু যা ছিল সেটা তো বন্ধই হয়ে গেল। নতুন কোনো কলকারখানা স্থাপনের উদ্যোগ বা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি না। আর বেসরকারি উদ্যোক্তা যারা আছে তারা তো সার্বিকভাবে অনেক কিছু চিন্তা করবে, যে আমি যে এখানে ইনভেস্ট করব, আমার এটা ভবিষ্যৎটা কি। এখানে আপনার অর্থনৈতিক একটা অস্থিরতা, রাজনৈতিক অচল অবস্থা, তারপর আপনার ডলার সংকট, বিদেশিদের আকৃষ্ট করার মতো তেমন কিছু যখন না থাকে, তখন কিন্তু একটা উদ্যোক্তা হতাশার মধ্যে পড়ে। তো সব কিছু মিলিয়ে সরকারি এবং বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়ে দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য যে ধরনের একটা সম্মিলিত প্রচেষ্টা বা সম্মিলিত উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যে কিন্তু একটা ভাটা দেখা যাচ্ছে। সব কিছুর পিছনেই কিন্তু আমাদের রাজনৈতিক একটা বিষয় যে আছে, যে আমরা বরাবরই বলে আসছি। তো এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি। আর বিগত সরকারের সময়, পতিত ফ্যাসিস্ট সরকারের সময় আপনার যে বিষয়টা দাঁড়িয়েছে, বাংলাদেশের একটা বড় আপনার অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছে। এই জায়গায় কিন্তু আপনার একটা বিরাট বড় অর্থনৈতিক একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে, যে আপনি ব্যাংকে গেলে আপনি ডলার পান না, আপনার পর্যাপ্ত মূলধন নাই, তারল্য সংকট। এগুলো কিসে থেকে এসেছে তো বিগত সরকারের সময় তারা যেভাবে লুটপাট করে বা ঢালাওভাবে আপনার বিদেশে অর্থ পাচার করেছে। তো দেশের অর্থনীতিকে একদম মুখ থুবড়ে ফেলে দিয়ে বিদেশে তারা টাকা পাচার করে ব্যক্তিগতভাবে হয়তো তারা লাভবান হয়েছে, কিন্তু দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের দিকে তাদের তেমন লক্ষ্য ছিল না। হ্যাঁ, দৃশ্যমান কিছু হয়তো তারা দেখিয়েছে, একটা প্রজেক্টকে দেখিয়েছে, মেগা প্রজেক্টকে দেখিয়েছে হয়তো 30,000 কোটি টাকা, কিন্তু সেটা খরচ হয়েছে 10,000, দেখিয়েছে 30,000, 20,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। এই তো ছিল সামগ্রিক অবস্থা। তো সেটার প্রভাব কিন্তু আস্তে আস্তে এখন আমরা ভোগ করছি। এই জন্যই আপনার বিনিয়োগ আসছে না। আর যারা নতুন বিনিয়োগকারী, যারা অনেক চিন্তা ভাবনা করে, তারাও কিন্তু চিন্তা করে যে আমি এভাবে যে একটা উদ্যোগ নিয়ে আমি একটা শিল্প স্থাপন করব বাংলাদেশে। আপনি জানেন যে উচ্চ সুদ হার, আপনার প্রায় 14-15% আপনাকে দিতে হবে ব্যাংক সুদ। তো সেটা দিয়ে আপনি লাভ করবেন কত? আপনার তো সিঙ্গেল ডিজিট ইনকাম, ডাবল ডিজিট আপনার এক্সপেন্ডিচার। তো এই যে একটা স্প্রেডের মধ্যে যে এত বড় একটা অসমন্বয়, এটার জন্য কিন্তু আপনার যখন তারা এটাকে অ্যানালাইসিস করে, বিজনেস ফোরকাস্টিংটা যখন হয়, তখন কিন্তু হিসাব মিলে না মিলার কারণে বিজনেস অনুকূল যে পরিবেশ তারা দেখতে পায় না বলে নতুন উদ্যোক্তারা এগিয়ে আসছে না। সরকার তো বলছিল যে মূল্যস্ফীতি কমে আসলে সুদহার কমাবে। তো মূল্যস্ফীতি তো অনেকটা কমেছে, 2 অঙ্কের থেকে এখন 1 অঙ্কের করে 8 বা 8% মুদ্রাস্ফীতি এখন আছে, সেটা লিটারেলি, কিন্তু আসলে কিন্তু সেটা তা না। যাই হোক, তারপরেও যেটা বলছে এবং তাদের বর্তমান সরকারের হয়তো সদিচ্ছা আছে, কমানোর ইচ্ছা আছে, কিন্তু এটা কমালেই তো আর ব্যাংক সুদহার কমছে না। ব্যাংক সুদহার তো আপনার আগে যেটা ছিল, একসময় 6-9 ছিল, আপনার ডিপোজিট ছিল আপনার 6 বা আপনার কি বলে লেন্ডিংয়ে ছিল 9, সেটাও যদি থাকতো তাও কিন্তু আপনার একটা আগ্রহ থাকতো বিনিয়োগে। কিন্তু এখন তো সেটা আপনার 14-15% আপনি যদি নিয়ে রাখেন সুদহারটা, বিশ্বের কোথাও এত বেশি ব্যাংক ইন্টারেস্ট দিয়ে কিন্তু কেউ ব্যবসা করে না। কারণ ব্যবসার তো একটা মিনিমাম একটা মার্জিন আছে, আপনার 7-8% বা ম্যাক্সিমাম 10% হতে পারে। তো এর মধ্যেই আপনাকে ভাবতে হবে, সেখানে আপনার রাখতে হবে সিঙ্গেল ডিজিটে আপনাকে রাখতে হবে ব্যাংক লোন বা ব্যাংক ইন্টারেস্ট রেটটা। সেক্ষেত্রে আমাদের দেশে এটা কিভাবে আমরা ব্যবসা পরিচালনা করব? আমার কাছে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, এই যে এখন ব্যাংকে যে উচ্চ সুদহার, এই বাস্তবতায়ও কি আপনারা ঋণ পাচ্ছেন কিনা? মানে ব্যাংকে ঋণ চেয়ে কি ব্যবসায়ী ঋণ পাচ্ছে?
ঋণ পাওয়া যাচ্ছে, ঋণ তো আগেও পাওয়া যেত। আগে যে ঋণটা পাওয়া যেত সেটা অনেকটা আপনার মনে করেন যে এটার ভিতরে শুভঙ্করে ফাঁকি থাকতো, যে আপনার যেটাকে আমরা বলি KYC, নো ইউর ক্লায়েন্টস, আপনার ক্লায়েন্টটা কি সেটা যে আপনি মানে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, ভালোভাবে খতিয়ে দেখবেন, কতগুলো সূচকের উপর ভিত্তি করে তো আপনাকে লোন দেওয়া হবে। সেই সূচকগুলো তো বিভিন্ন ডাইরেক্টররা বা বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রভাব খাটিয়ে লোনগুলো নিয়ে যেত। আপনার তার প্রজেক্টের ভ্যালু হলো 500 কোটি টাকা, তার বেশি হবে না, সব কিছু মিলিয়ে তাকে দেওয়া হয়েছে 1200 কোটি টাকা। তো এখন যখন সে 2-4-5 বছর একটু ভালোভাবে চলেছে, তাকে মনে হচ্ছে যে না সে খুব ভালো একটা গ্রুপ, কিন্তু 5 বছর পরে যখন তার ব্যাংক সুদ হার সে দিতে পারছে না, ব্যাংকের যে অ্যামাউন্টটা সে ঠিকভাবে পরিশোধ করতে পারছে না, কালক্রমে সে ক্লাসিফাইড একটা ক্লায়েন্ট হয়ে যাচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে সে কিছুই করতে পারছে না। আর আমাদের দেশে নিয়মকানুন এতটাই আপনার শিথিলতা আছে, সে পরবর্তীতে সারেন্ডার করে, সে ব্যাংকরাপ্ট হয়ে যায়। তো বলে যে ঠিক আছে আপনি এটা নিলাম নেন, নিলাম নিয়ে আপনি এটা আপনার লোনটা পরিশোধ করেন। তখন তো ব্যাংকের কাছে এটা একটা গলার কাটা হয়ে যায়, কারণ আপনি নিয়েছেন 1200 কোটি টাকা, তার তো ওর সব কিছু মিলিয়ে এটা তো 500 কোটির বেশি নয়, শুধু জায়গাটারই মূল্য আছে, জমির মূল্য ছাড়া অন্য কোনো কিছুর মূল্য কিন্তু দিয়ে আপনার এই 1200 কোটি টাকার ধারে কাছেও যেতে পারবে না। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো সিক হয়ে যাচ্ছে। মানে প্রকৃত ব্যবসায়ীর হাতে কিন্তু লোন পড়ছে না। প্রকৃত ব্যবসায়ীর হাতে যদি লোন দেওয়া হতো তাহলে কিন্তু এটা হতো। এখানে বিরাট একটা চক্র কাজ করে ব্যাংক লোন অনুমোদন করার ক্ষেত্রে। এই জায়গাটা তো মনিটরিং দরকার। জি, এটা একটা শক্ত মনিটরিং এর দরকার আছে। যে ডক্টর কায়সার, আমরা আলোচনা এখানে শেষ করতে চাই। আজকে যে বিষয়গুলো আপনি আলোচনা করলেন সবগুলো বিষয়ে আসলে সংকট এবং সমাধান দুটি আপনি আলোচনায় আনার চেষ্টা করেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। নেত্রকোনায় আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ধান ঘরে তুলে সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন তারা। একই জমিতে একাধিক ফসল আবাদে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকনের পাঠানো ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কেউ ধান কাটছেন, কেউ আবার কাটা ধান গুছিয়ে আটি বাঁধছেন, কেউ বা আবার ধান মাড়াইয়ে ব্যস্ত। সকাল থেকে দিনভর এভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন কৃষক। নেত্রকোনা সদর, কেন্দুয়া, আটপাড়া, পূর্বধলা সহ বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াই কাজ। প্রতি বছর জেলার উঁচু এলাকায় বর্ষার শেষ দিকে আগাম ধানের চারা রোপণ করা হয়, ফলে ফসলও আগাম ওঠে গোলায়। আবহাওয়া অনুকূলে থাকায় এবছরও ফলন ভালো হয়েছে। এটা হলো টানের জমি, 2 ফসল 3 ফসল সবই হয়। ধান মোটামুটি 5 মণ 4 মণ করে হইতেছে কাটাতে। বিনা সত্র এবং 7 এগুলা মানে পুরো দমে লাগিয়ে গেছে। হাইব্রিডটা হয়তো আরো 2-4-5 দিন পরে লাগবে আর কি। পুরো জমির ফাঁকটা এগুলো যেগুলো জমি থাকবে আপনার নামা জমি পরে খাবে। চলতি বছর 4,25,895 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আজ পর্যন্ত কর্তনকৃত জমি প্রায় 8%, অর্থাৎ 10,000 হেক্টর। উপসি জাতের মধ্যে রয়েছে বিনাদান 17, বিধান 103, বিধান 75। এই জাতগুলো আগাম হয়ে থাকে এবং ফলন সন্তোষজনক। এদিকে পরবর্তী ধান চাষের আগে জমিতে স্বল্পকালীন ফসল যেমন সরিষা, আলু বা ডাল চাষের কথা ভাবছেন কৃষক। ধান ভালোই হয়েছে, মানে ধান কাটার পরে আমরা সরিষা বানাই। বছর নিয়ে আমাদের সরিষা বাই নরাম, সরিষা হরে বাই নরি আমাদের নাইলে দেম, নাইলে চাষ করাম, এইগুলা করাবো হইতাছে সব। একই জমিতে একাধিক ফসল আবাদে কৃষককে পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একই জমিতে আসলে একাধিক ফসল, এটি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভালো ইতিবাচক দিক বলা যায়। দর্শক, এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর।
কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দখলে একজোট হয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চলতি বছর মেটা, অ্যামাজন, আলফাবেটের মতো কোম্পানিগুলো এআই খাতে বিনিয়োগ করবে প্রায় $400 বিলিয়ন। রয়টার্স জানিয়েছে এই দৌড়ে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে মাঠে নেমেছে অ্যামাজন। চলতি বছর একাই প্রায় $125 বিলিয়ন খরচ করছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, মাইক্রোসফট ও গুগলের সঙ্গে পাল্লা দিতে সম্প্রতি ওপেন এআই এর সাথে $38 বিলিয়ন একটি চুক্তিও করেছে অ্যামাজন। এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।